ছোটখাটো ইস্যু নিয়ে দেশে আবারও গোলযোগ সৃষ্টির পায়তারা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। পুরনো ধারাতেই চলছে দেশ, বললেন গোলাম পরোয়ার। জ্বালানি তেলের কারণে পণ্যের দাম অতিরিক্ত বাড়লে তদারকি, আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। বিচারকদের বদলি, পদায়নে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই, খুলনায় আইনমন্ত্রী। হাম ও উপসর্গে সিলেট ও বরিশালে আরও 4 শিশুর মৃত্যু। রাজধানীর 4টি হাসপাতালে আসন সংকটের অভিযোগ রোগী এবং স্বজনদের। দেশজুড়ে রবীন্দ্রনাথের 165তম জন্মজয়ন্তী উদযাপন। কুষ্টিয়া, নওগাঁ, সিরাজগঞ্জে কবিগুরুর স্মৃতি বিজড়িত স্থানে নানা আয়োজন। দুশো7 বিধায়কের সঙ্গে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ। চূড়ান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, নতুন সরকারের শপথ গ্রহণ কাল। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। অনেক ছোটখাটো ইস্যু নিয়ে দেশে আবারও গোলযোগ সৃষ্টি করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিশর কাছারি বাড়িতে দেবেন্দ্র মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ফ্যাসিস্ট যারা ছিল তারা দেশটাকে ধ্বংস করে চলে গেছে, অর্থনৈতিক ব্যাপারে লুটপাট করে নিয়ে গেছে। অনেকে চেষ্টা করছে যে আবার দেশে কোনো ছোটখাটো ইস্যু নিয়ে বা অন্য কোনো ইস্যু নিয়ে একটা আপনার কিছুটা বলা যেতে পারে গোলযোগ সৃষ্টি করতে। আমরা কেউ চাই না দেশে আর গোলযোগ হোক। নতুন সরকার আবারও পুরনো ধারায় চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন তিনি। দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্প খাত সহ সব ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করার দাবিও জানান তিনি। যারা যখন ক্ষমতায় যায় সেই দলের প্রধানমন্ত্রী বড় বড় মন্ত্রীদের বাড়ি যে এলাকায় হয় সেইখানে বড় বড় ব্রিজ বিভাগ এটা সেটা সেতু হয়। উন্নয়নের ক্ষেত্রে সমতা রক্ষা করছেন না, বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলাম, আপনারা এখন সেই বৈষম্যপূর্ণ সমাজ গঠন করার চেষ্টা করছেন। উন্নয়নকে যদি বৈষম্যহীন করতে হয় তাহলে জাতীয়ভাবে আপনি জরিপ করুন, সার্ভে করুন, কোথায় রেল লাইন নাই, কোথায় সড়ক যোগাযোগ, নানান নেটওয়ার্কের প্রয়োজন। ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য এই সরকারকে সে দায়িত্ব পালন করতে হবে। এই জন্য যে জুলাই আগস্টের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে আমাদের তারুণ্যের অজয় শক্তিরা কিন্তু এই স্লোগানই দিয়েছিল যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই সুবিচার। বিরোধী দল সমালোচনা করবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সমালোচনা গঠনমূলক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউটে তিনি আরও বলেন, গঠনমূলক সমালোচনা হলে রাষ্ট্র উপকৃত হবে, একই সঙ্গে উপকৃত হবে সরকার। তবে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য করা হলে তা হবে ষড়যন্ত্র। গণতন্ত্র মানেই তো হচ্ছে সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে, এটাই নিয়ম এবং এটাই হওয়া উচিত। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তো সেটা তো কেউ সমালোচনা করতেই পারে, তারা বিরোধী দল যারা আছেন তারা সেই সমালোচনাগুলো করবেন, তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়।
হামে শিশু মৃত্যু যেন থামছেই না। শুক্রবার সকাল 10টা পর্যন্ত গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে সিলেট ও বরিশালে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে 2 শিশু। গতকাল রাতে তাদের মৃত্যু হয়। এছাড়া সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে সকালে মারা গেছে আরেক শিশু। এদিকে হামের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে মারা গেছেন এক শিশু। এ নিয়ে শেরেবাংলা মেডিকেলে চলতি বছরে মোট মারা গেছে 16 জন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরে এখন পর্যন্ত বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 4000। মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতেই সকালে পশ্চিমবঙ্গে আসেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে 207 বিধায়ককে নিয়ে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠক চলছে। অন্যদিকে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মুখ্যমন্ত্রী এবং বিধায়কদের শপথ গ্রহণে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়ও। কলকাতা থেকে আরও জানাবেন দীপক দেবনাথ। বিজেপির কাছে বড় ব্যবধানে হেরে পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়েছেন রাজ্যপাল। ভেঙে দেওয়া হয়েছে মন্ত্রিসভা। এরই মধ্যে তোড়জোড় চলছে নতুন মুখ্যমন্ত্রী সহ বিধায়কদের শপথ গ্রহণের। শনিবার শপথের জন্য প্রস্তুত কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখনো ঠিক হয়নি বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের নতুন সরকারে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী। এমন পরিস্থিতিতে স্থানীয় সময় সকাল 11টার দিকে পশ্চিমবঙ্গে পা রেখেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি উঠেছেন নিউ টাউনের একটি 5 তারকা হোটেলে। এরপর বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির 207 বিধায়কদের নিয়ে 3টে থেকে 5টা পর্যন্ত বৈঠক করবেন অমিত শাহ, যেখানে ঠিক হবে মুখ্যমন্ত্রীর নাম। অনেকেই মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পদ্মশিবির ঘোষণা করতে পারে শুভেন্দু অধিকারীর নাম। শুভেন্দু অধিকারী এবারের নির্বাচনে ভবানীপুরে এবং 2011 সালের নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করায় মুখ্যমন্ত্রীর পদের জন্য বেশি দাবিদার বলে মনে করছেন অনেকেই। এমনকি বিজেপি সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির অনেক শীর্ষ নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের বিধায়করা উপস্থিত থাকবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। উপস্থিত না হলে বিধানসভায় পরবর্তীতে শপথের সুযোগ খোলা রয়েছে। আর নির্বাচনী বিপর্যয়ের পর দলবিরোধী মন্তব্যের অভিযোগে 5 মুখপাত্রকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। 2026 সালের বিধানসভা নির্বাচনে মাত্র 80 আসনে জয় পায় তৃণমূল আর 207 আসনে জয় পায় বিজেপি। এরপরই বিপর্যয়ে তৃণমূলের অভ্যন্তরে সংকট দেখা দেয়। দীপক দেবনাথ, এখন কলকাতা। মুখ্যমন্ত্রী বাছাই করতে 207 বিধায়কের সঙ্গে বৈঠকে আছেন অমিত শাহ। পশ্চিমবঙ্গ থেকে বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাতে যুক্ত আছেন সহকর্মী দীপক দেবনাথ। চলে যাচ্ছি দীপকের কাছে। দীপক, সবার একটি প্রশ্ন যে কে হতে যাচ্ছেন আসলে নতুন মুখ্যমন্ত্রী, কি মনে হচ্ছে? ভেতরে তো বৈঠক চলছে, বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে প্রথম প্রশ্ন এবং সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে, যে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হতে যাচ্ছেন। এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে এই দৌড়ে সবার শীর্ষে রয়েছেন শুভেন্দু অধিকারী, কারণ তিনি 2টি কেন্দ্রে নির্বাচিত হয়েছেন, অর্থাৎ জয়ী হয়েছেন, এবং যার মধ্যে একটি আসন হচ্ছে ভবানীপুর, যেখানে সাবেক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে হারিয়েছেন। স্বাভাবিকভাবে তিনি হচ্ছেন সবার প্রথমে। ইতিমধ্যেই আপনি জানেন যে আজকে বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, যেটি হচ্ছে নিউ টাউনের বিশ্ব যে কনভেনশন সেন্টার, সেই কনভেনশন সেন্টারে ইতিমধ্যেই বিজেপির নেতারা যারা আছে তারা চলে এসেছেন। জয়ী বিধায়করা যারা আছেন তারাও ইতিমধ্যে আসতে শুরু করেছেন। কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারাও ইতিমধ্যে ঢুকে গেছেন। অমিত শাহ কেন্দ্রীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই বৈঠকের যিনি পর্যবেক্ষক, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কে মুখ্যমন্ত্রী হবেন এবং বিধান পরিষদীয় দলের নেতাকে নির্বাচিত হবেন, এই যে যার দায়িত্ব আছে সেই দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু অমিত শাহের উপর। তিনি একজন পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক করা হয়েছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝিকে। তারা দুজনেই চলে এসেছেন। তারা ইতিমধ্যে বিশ্ব যে কনভেনশন সেন্টার আছে সেই কনভেনশন সেন্টারে ঢুকে গেছেন এবং এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কিন্তু অন্যান্য যারা আছে তারা ঢুকে গেছেন।
সবার প্রথমে নিজেদের মধ্যে একটা আলাপ পরিচয় এবং যে সমস্ত বিধায়করা জয়ী হয়েছেন, প্রার্থীরা জয়ী হয়েছেন, তাদেরকে প্রথমে সংবর্ধনা অনুষ্ঠান করা হবে এবং এই সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পরে কিন্তু আসল যে বৈঠক, মূল যে বৈঠক, সেই বৈঠকটি শুরু হবে। তো আর আনুমানিক 4টে থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা, এখন স্থানীয় সময় 4:45, হয়তো আর মিনিট 10 থেকে 15 মিনিট পরে কিন্তু মূল যে বৈঠক, সেই বৈঠক শুরু হবে। এবং বৈঠকে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী, তাকে কিন্তু সামনে রেখেই কিন্তু এই পুরো প্ল্যানটা রাখা হচ্ছে, অর্থাৎ তিনি বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী, এরকমটাই ভাবা হচ্ছে এবং বিজেপি নেতারাও তাই বলছেন। যদিও যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি, তাই আনুষ্ঠানিকভাবে কিছু বলা সম্ভব নয়। সেটি 5টা কিংবা 5:30টার মধ্যে আমরা পরিষ্কার হয়ে যাবে, গোটা রাজ্যের মানুষ জেনে যাবে যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। কিন্তু এই বৈঠকটা ঘিরে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, রাজনৈতিক মহল, এমনকি গোটা ভারত জুড়েই কিন্তু একটা আগ্রহ রয়েছে যে কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। তন্ময়। কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দীপক দেবনাথ। জ্বালানি তেলের কারণে বাজারে পণ্যের দাম অতিরিক্ত বেড়ে গেলে তদারকির আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার দুপুরে সিলেটে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, মার্কিন চুক্তি বাস্তবায়নে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায়, তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে। বাজার তো বাজারের মতো করেই চলে। এটা যদি কেউ করার চেষ্টা করে, মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, এটা তার জন্য সুখকর হবে না। আর যারা তদারকি সংস্থা, তারাও চায় না কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তো এরকম পরিস্থিতির জন্য আমাদের না যেতে হয়, সেটাই কাম্য। বন্দরের এফিসিয়েন্সি বাড়ানোর দরকার, এই বিষয়টা আপনার সাথে সরকার পুরোপুরি একমত। সেই জন্য একটা কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিংয়ের জন্য একটা ডেনিশ কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রীর কথা শুনছিলাম আমরা। বাণিজ্যমন্ত্রীর বাজার তদারকি নিয়ে এমন আশ্বাস দিলেও বাজারে পণ্যের দামের দুরন্ত গতি থেমে নেই। আজ রাজধানীর বাজারে বেড়েছে বেশ কিছু সবজির দাম। মাস ব্যবধানে ডজনে ডিমের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। এদিকে যাত্রাবাড়ি আড়তে মাছের দামও বাড়তি রয়েছে। রাব্বি আল রাহিদের প্রতিবেদন। আমরা আগে থেকে শুনে আসছি যে সিন্ডিকেট, সবসময় সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙবে আসলে কে? সিন্ডিকেট নিয়ে এমন আক্ষেপ সাধারণ ক্রেতার, যিনি নিয়মিতই আসেন বাজারে। নিত্যপণ্যের দাম বাড়ায় চাপে পড়তে হচ্ছে তাকে। সবসময় এই সিন্ডিকেটের কবলে যদি বাংলাদেশ ডুবে থাকে, তাহলে তো আমাদের সাধারণ যে জনগণ, এটা তার আমরা নিস্তার পাচ্ছি না। এটা বর্তমান সরকারের একটা মানে আহ্বান থাকবে যেন এই সিন্ডিকেটের বিষয়ে যথেষ্ট সতর্ক থাকা। দিনের ব্যবধানে 10 থেকে 20 টাকা করে বেড়েছে বেশ কিছু সবজির দাম। বেগুন 100, শসা 120, করলা 70, সজনা 150 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারাও অনেকটাই হতাশ, দুষছেন পাইকারি বিক্রেতা ও সিন্ডিকেটকে। বাজার আগের থেকে তো সবকিছু তো ঊর্ধ্বগতি দেখায় মনে হচ্ছে। কালকেও দাম একটু নাগালের ভিতরে ছিল, শসা ছিল 80 টাকা, আজকে 40 টাকা বাড়িয়ে দিয়েছে ব্যাপারীরা। এটা গাড়ি সিন্ডিকেট, ব্যাপারীদের সিন্ডিকেট, কৃষকরা কোনো দামই পায় না। এদিকে কারওয়ান বাজারে হঠাৎ করেই বেড়েছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে ডজনের ডিমের দাম বেড়েছে 10 টাকা করে। লাল ডিমের ডজন 140 টাকা আর সাদা ডিমের দাম 130 টাকা হয়েছে। তবে দেশি মুরগি ও হাঁসের ডিমের দাম স্থিতিশীল রয়েছে। সোনালী ও ব্রয়লার মুরগির দাম 10 টাকা করে কমে যথাক্রমে 300 ও 170 টাকায় বিক্রি হচ্ছে। লাল ডিমের দাম হচ্ছে আপনার গত সপ্তাহ ছিল 130 টাকা, এই সপ্তাহে আপনার 140 টাকা ডজন। আপনার সাদা ডিম ছিল 110 টাকা, 20 টাকা। সাদা ডিমের সপ্তাহে আপনার 30 টাকা ডজন। বাজার তো নিয়ন্ত্রণ থাকে না, এক এক সময় এক এক রকমের দর চলে আসে। ব্রয়লার 180 চলে, 70 টাকা আর কি, আর 70 টাকা বিক্রি করতেছি আমরা। আর সোনালিটা আপনার হলো 340 টাকা। এছাড়া যাত্রাবাড়ি আড়তে বেশ কিছু মাছের দাম বেড়েছে। কেজিতে 30 থেকে 50 টাকা বেড়ে 380 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে বড় রুই। এছাড়া পাবদা, তেলাপিয়া, পাঙ্গাস কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে বেড়েছে। এই যে ভাই আপনার এই মাছটা আপনি কিনে আনছি ভাই 370 করে, 80 করে বিক্রি করে 10 টাকা লাভ, এই আপনি পারতেছি না। বাটা মাছ 220, একটু দাম খুব চড়া, গত মাসের থেকে দাম চড়া। মাছের দাম একটু চড়া, একটু বেশি। আমাকে গরিব মানুষের মতো মানে একটু সমস্যা। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে ঊর্ধ্বমুখী মশলার বাজার।
বিশেষ করে আদা ও রসুনের দাম চড়া, চট্টগ্রামে বেড়েছে ডিমের দামও। গবাদি পশুর খাদ্যের দাম, পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে ময়মনসিংহে বাড়তি গরুর মাংসের দাম। অন্যদিকে বরিশালে চড়া মাছের বাজার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ঈদুল আজহাকে সামনে রেখে এরই মধ্যে বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন মশলার দাম। চট্টগ্রামের বাজারে বেড়েছে ডিম ও আদা রসুনের দাম। নগরের কর্ণফুলী বাজার ঘুরে দেখা যায় আদার দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে মানভেদে ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৩০ থেকে ১৫০ টাকা। রসুনের দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বর্তমানে ১৩৫ থেকে ১৫০ টাকায় ঠেকেছে। এই দাম বৃদ্ধি সব দোকানে আবার সমান নয়, এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। আর ব্যবসায়ীরা জানান, এক এক বিক্রেতা এক এক পাইকারি দোকান থেকে ভিন্ন সময়ে পণ্য কেনায় খুচরা বাজারে এই দরের পার্থক্য তৈরি হয়েছে। ৩-৪ দিনের মধ্যে আপনার ২০ টাকা ৩০ টাকা কেজি প্রতি বেড়ে গেছে। পেঁয়াজটা আগের মতোই আছে, আর তেলের দাম বাড়ছে। হাড় সহ ১০০০ টাকা কেজি আর হাড় ছাড়া ৮০০ টাকা কেজি। এইভাবে যদি ঊর্ধ্বগতিতে দাম বাড়তে থাকে তাহলে তো আমরা কিছু কিনতে পারবো না। মশলা কোনোটাই কম নেই, শুধুমাত্র আমার মনে হয় যে পেঁয়াজটা একটু সহনীয় পর্যায়ে আছে। ৪০ টাকা কেজি, এইটা একটা একরকম সহনীয় পর্যায়ে আছে। এদিকে সরগরম ময়মনসিংহের মেছুয়া বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা। অপরিবর্তিত রয়েছে কক সোনালী মুরগির দামও। এছাড়া কেজিতে ৫০ টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। এখন কি বলবো, দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বতন গতি, সেটা তো দেয়ালে পিঠ থাকার মতো। আমাদের খাবার থেকে গরুর খাবারের দাম বেশি। সরবরাহ কমে যাওয়ায় ঠাকুরগাঁওয়ের সবজির দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বরিশালের চড়া মাছের বাজার। সমুদ্রে নিষেধাজ্ঞার কারণে সরবরাহ কম থাকায় ইলিশ সহ বেশিরভাগ মাছের দাম বাড়তি। গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে ইলিশ মাছের দাম। এছাড়া ১০ থেকে ৩০ টাকা বেড়েছে পোয়া, পাঙ্গাস, তেলাপিয়া সহ সব ধরনের মাছের দর। ইলিশ মাছ আগে বাজে ৮০০, সেই মাছ আজকে ১৪৫০-১৫০০ করে কেজি। সংগ্রহ কম আছে, দামও খুব হাই। নদীর চিংড়ি আগে যেগুলা আপনার ১০৫০-১১০০ কিনতে, এগুলো আজকে ১৪৫০। নদীতে মাছ নেই, একদিকে অভিযান, মাছ না থাকলে তো দাম চড়া হইবেই। উৎসব এলেই বাজারে তদারকির অভাবে দাম বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে প্রশাসনের নিয়মিত মনিটরিং ও কঠোর অভিযানের দাবি জানিয়েছেন ক্রেতারা। শাহানা জাহান, এখন। বিচারকদের বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও বলেছেন, একটি স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে চায় সরকার। শুক্রবার সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেছেন। এই বিচার বিভাগকে সঠিক গন্তব্যে আগামী দিনের জন্য যুগোপযোগী করার জন্য, স্বাধীন বিচার বিভাগ গঠন করার জন্য, স্বাধীন বিচারালয় গঠন করার জন্য, বিচার কার্যের স্বাধীনতা আনার জন্য একটি স্বচ্ছ, সুন্দর, মেধা প্রজ্ঞায় সমৃদ্ধ একটি বার প্রয়োজন। পুলিশের বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। আইন শৃঙ্খলা উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন পুলিশ প্রধান। খিলক্ষেত থানার বড়ুয়া এলাকায় পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে তিনি আরও বলেন, ৩০০ ফিট এলাকায় অস্ত্রের বিস্তার, চুরি ও ছিনতাই প্রতিরোধ করতে চালু করা হয়েছে খিলক্ষেত পুলিশ ফাঁড়ি। বিগত সময়ের রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশ ঠিকভাবে কাজ করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। পুলিশ ফাঁড়ি সহ ট্রাফিক ডিভিশন, ডিবি, এমটি ওয়ার্কশপ, পুলিশ লাইন্স ইত্যাদি ভাবে আমাদের ৬০০০-এর উপরে অফিসার ফোর্সের চাহিদা আছে, সেগুলো কাজ চলবে। এভাবে আমরা বিভিন্ন এলাকায় ক্রাইমকে কন্ট্রোলে আনার জন্য একদিকে আমরা ভৌত অবকাঠামো এক্সটেনশন করতেছি, ফাঁড়ি এক্সটেনশন করতেছি, পাশাপাশি আমরা টেকনোলজিক্যালি আগায় যাচ্ছি। জনগণের নিরাপদ বসবাসের জন্য আমরা পুলিশের যে দাবি দেওয়া ছিল অচিরেই তারা আমাদেরকে দিচ্ছেন, এবং আগে যেভাবে বলা হতো যে আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে এটা
সঠিক সময়ে সিদ্ধান্ত আসে না, এখন কিন্তু সেই দিন নাই। আপনাদের আশানুরূপ আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকার সার্বিকভাবে সহযোগিতা করছে। এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আরও ৩ শতাধিক নেতাকর্মী। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠান হয়। এ সময় রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের থানা থেকে যোগ দেয়া নতুন সদস্যদের মধ্যে প্রায় ১২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করেন দলটির কেন্দ্রীয় নেতারা। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়। এ সময় বক্তারা বলেছেন, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এনসিপির প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের মধ্য থেকে ৩৫ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বিশেষজ্ঞদের একটি কমিটি বই পরিবর্তন এবং পরিমার্জনের কাজ করছেন। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় শিক্ষামন্ত্রী বলেছেন, বইয়ের কাগজের মান এবং প্রিন্টিং উন্নত হতে হবে। তিনি বলেন, নোট গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বই প্রকাশের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির সম্পৃক্ততা নাই। তাই আগামী বছর বইমেলা আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে যুক্ত করতে হবে। শিক্ষা ব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে আস্তে আস্তে, আমার মনে হয় না যে এই নোট গাইড এটাই শিক্ষা প্রচলিত কোনো ব্যবস্থা হবে। সেটা বোধহয় আজকের দিনে পৃথিবী থেকে উঠেই যাচ্ছে। তাই বলে কি আপনাদের ব্যবসা বন্ধ হবে? নিশ্চয়ই না। এই প্রিন্টিং প্রেস হচ্ছে ওল্ডেস্ট প্রেস্টিজিয়াস বিজনেস। অনুসন্ধান সাংবাদিকতাই পারে সমাজে সুশাসন এবং জবাবদিহি নিশ্চিত করতে। পাশাপাশি গণতন্ত্রের বিকাশেও এর ভূমিকা অনস্বীকার্য। শুক্রবার ঢাকায় শুরু হওয়া দুদিনব্যাপী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে এমন মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। মিডিয়া বিষয়ক উন্নয়ন সংগঠনের অংশ নিয়ে আয়োজকরা জানান, স্বাধীন সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা, সংবাদ মাধ্যমের জবাবদিহিতা ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ জরুরি। সম্মেলনে 10টি দেশের গণমাধ্যম বিশেষজ্ঞ ছাড়াও শিক্ষক, উন্নয়ন কর্মী, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধি সহ 547 জন সাংবাদিক অংশ নিচ্ছেন। দুদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে 12টি সেশন, যেখানে গুরুত্ব পাচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা, গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ, ডিজিটাল রূপান্তর, ডেটা জার্নালিজম সহ বিভিন্ন বিষয়। 23 দিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে চালু হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সকালে শুরু হয় প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম। 3টি ইউনিটেই চলছে পরিশোধন প্রক্রিয়া। এতে দূর হয়েছে দেশের তেলের সংকটের অনিশ্চয়তা। বিস্তারিত জানাবেন হোসেন জিয়াদ। অপরিশোধিত জ্বালানি তেলের সংকট কাটিয়ে শুক্রবার সকাল 8:25 থেকে পূর্ণমাত্রায় শুরু হয়েছে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল পরিশোধন কার্যক্রম। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছানোর পর পুনরায় সচল হয় রিফাইনারির সব ইউনিট। বর্তমানে প্রতিদিন প্রায় 4 থেকে 4.5 হাজার টন ক্রুড অয়েল পরিশোধনে সক্ষম প্রতিষ্ঠানটি। জাহাজে আসা 1 লাখ টন ক্রুড অয়েল দিয়ে 20 থেকে 25 দিন পরিশোধন চলবে বলে জানান কর্মকর্তারা। আগামী 24 ঘন্টার মধ্যে এ তেল বাজারে আসবে। আমাদের এখান থেকে প্রোডাকশন হলে আমাদের কাছ থেকে আমরা পাম্পিং করে মার্কেটিং কোম্পানিকে দিয়ে দেই ওদের শেয়ার অনুযায়ী। 24 ঘন্টা পরেই কোম্পানিগুলো মাল পাবে আর কি। 1 লাখ টন দিয়ে আমাদের 25-26 দিন যাবে, এর ভিতরে আর একটা চালান চলে আসবে ক্রুডের। বর্তমানে কুতুবদিয়া চ্যানেলে অবস্থান করা ক্রুড অয়েলবাহী জাহাজ নিনেমিয়া থেকে তেল খালাস কার্যক্রম চলছে পুরোদমে। কর্মকর্তারা জানান, মোট 27টি ট্রিপে এই তেল পরিবহন করে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিদিন 2টি জাহাজে আসছে প্রায় 8,000 টন ক্রুড অয়েল। পুরো খালাস কার্যক্রম শেষ হতে সময় লাগতে পারে আরও 8 থেকে 9 দিন।
অন্যদিকে জ্বালানি তেলের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে আরও 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে এমটি ফসিল নামের আরেকটি জাহাজ সৌদি আরবের ফুজায়রা বন্দর থেকে 10 মে রওনা দেবে। জাহাজটি 22 মে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এবার দেশে তেল সংকটের পর এই প্রতিষ্ঠানটির মজুদ সক্ষমতা 3 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী চলছে কাজও। নেক্সট পার্সেলটাও আমরা অলরেডি জাহাজ ঠিক করার জন্য আমাদের বিএসসিকে আমরা বলেছি এবং এটা তারা কাজ শুরু করেছে। সক্ষমতা বাড়ানোর ব্যাপারটা এখন এটা একটা আমাদের অন্যতম প্রায়োরিটি। এর আগে গত 14 এপ্রিল কাঁচামালের সংকটে রিফাইনারি বন্ধ হয়ে যায়। 4টি ইউনিটের মধ্যে 2টি পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে সারা দেশেই চলছে নানা আয়োজন। সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও নওগাঁয় তার স্মৃতিধন্য স্থানে উৎসবে সামিল ভক্ত দর্শনার্থীরা। এসব অনুষ্ঠানে সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও অংশ নেন। বলেন, রবীন্দ্র জয়ন্তীর আয়োজন বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিচয় ছড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ উপলক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। বাংলা সাহিত্যের বহুমাত্রিক প্রতিভা, কালজয়ী লেখক, নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে এই আয়োজন ভক্তদের। ১৬৫তম জন্মজয়ন্তীতে তারই নানা সৃষ্টির পরিবেশনায় স্মরণ করা হয় তাকে। আর সেই জন্যই আমরা এই তার স্মৃতিবিজড়িত এই কাছারি বাড়ি থেকে প্রতি বছরের ন্যায় এবারও 3 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে শাহজাদপুরের মানুষের একটা আত্মার মেলবন্ধন রয়েছে। 3 দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের 2 মন্ত্রী বলেন, রবীন্দ্র উৎসব কেবল শাহজাদপুর বা সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বরং সারা দেশের সংস্কৃতি মনা ও রবীন্দ্র প্রেমীদের জন্য মিলন মেলা। এর মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচয়কে প্রজন্মের পর প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। স্মৃতি জড়িত এই পুঁজিবাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবং বাংলাদেশের মানুষের যে সঙ্গীত, শিল্পকলা এবং সংস্কৃতি চর্চার প্রতি যে আগ্রহ, সেটাকে আমরা সবসময় জাগিয়ে রাখার জন্য কাজ করছি। রবি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়া শহরের টেগোর লজে ছিল নানা আয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। চলে সাংস্কৃতিক পরিবেশনা সহ আলোচনা। নওগাঁর আত্রাই উপজেলার পতিশর কাছারি বাড়িতে দেবেন্দ্র মঞ্চে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন জেলার 6টি আসনের সংসদ সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্রনাথের কৃষি চিন্তার কথা স্মরণ করে সরকারের ফ্যামিলি ও কৃষি কার্ডের প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন মির্জা ফখরুল। আজকে রবীন্দ্রনাথের এখানে এসে তার কৃষি চিন্তার মধ্যে দিয়ে সেই কথা আমার মনে পড়ছে যে রবীন্দ্রনাথও ভেবেছিলেন যে কৃষকের অবস্থা কি পরিবর্তন করবে। আজকে ফ্যামিলি কার্ড করা হয়েছে মহিলাদের ক্ষমতায়ন করার জন্য। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য স্থান ছাড়া সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে তার জন্মজয়ন্তী উৎসব। নাজমুস সাকিব সামি, এখন। রবীন্দ্রনাথ ঠাকুর গল্প, কবিতা, গান আর সাহিত্যের এক অনন্ত ভুবন। কিন্তু সৃষ্টির সেই আলোকিত জগতের বাইরেও তিনি ছিলেন সমাজ ও অর্থনীতির এক দূরদর্শী চিন্তক। 1 শতাব্দী আগেই বুঝেছিলেন কৃষক আর গ্রামের উন্নতি ছাড়া এই জনপদের মুক্তি অসম্ভব। তাই শুধু কলমে নয়, বাস্তবেও খুঁজেছেন মানুষের মুক্তির পথ। কবিগুরুর 165তম জন্মজয়ন্তীতে সমাজ চিন্তক রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজেছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। জোড়াসাঁকোর জমিদার পরিবারের সন্তান হয়েও কবিকে টেনেছিল বাংলার সোদামাটির গন্ধ। শিলাইদহ, শাহজাদপুর আর পতিশরের পথে পথে ঘুরে তিনি দেখেছিলেন কৃষকের অভাব, ঋণের বোঝা আর মহাজনী শোষণের নির্মম বাস্তবতা। তাই শুধু কবিতার ছন্দে নয়, তার চিন্তাতেও জায়গা করে নেয় গ্রামের মানুষের জীবন সংগ্রাম। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন কৃষি আর গ্রামীণ জীবনের উন্নতি ছাড়া অর্থনৈতিক মুক্তি অসম্ভব। সেই ভাবনা থেকেই নওগাঁর পতিশরে নিজ উদ্যোগে আনেন কলের লাঙল।
আধুনিক শিক্ষা দিতে ছেলেকে পাঠান সুদূর বিদেশে। পূর্ববঙ্গ এবং মধ্যবঙ্গ জুড়ে রবীন্দ্রনাথের যে উদ্যোগ, তার যে জমিদারি দেখাশোনা এবং এর পাশাপাশি এই গ্রামীণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি বহুমুখী চিন্তা এবং সেই চিন্তাকে তিনি বাস্তবে রূপদান করেছিলেন। তার পুত্র রথীন্দ্রনাথ এবং তার জামাতা নগেন্দ্রনাথকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন কৃষিবিদ্যা অধ্যয়ন করার জন্যে এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞান লাভ করার জন্যে। কবিগুরু মনে করতেন শোষকের বিরুদ্ধে একা টিকে থাকতে পারবে না কৃষক সমাজ, তাই তিনি জোর দেন সমবায় ব্যবস্থার উপর। কৃষকদের ঋণ সহায়তা দিতে প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক প্রতিষ্ঠার পেছনে তার প্রধান উদ্দেশ্যই ছিল গ্রামের মহাজনী ঋণের হাত থেকে কৃষক সম্প্রদায়কে রক্ষা করা। কৃষির পাশাপাশি শিক্ষা আর আত্মশক্তিকেও তিনি দেখেছিলেন অর্থনৈতিক মুক্তির পথ হিসেবে। তার যে স্বনির্ভর গ্রামকেন্দ্রিক যে অর্থনৈতিক চিন্তা, সেটারই মূল কেন্দ্র হচ্ছে সমবায়। শত বছর পর বদলে গেছে সময়, বদলেছে অর্থনীতির ভাষা। প্রশ্ন রয়ে গেছে, কতটা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথের সেই ভাবনা? রবীন্দ্রনাথ যেমন মনে করেছেন যে ভারতবর্ষের যদি বা বাংলার যদি উন্নয়ন করতে হয়, তাহলে সেই উন্নয়নের শুরুটা কিন্তু গ্রাম থেকেই করতে হবে। এই জায়গাটিতে আমার মনে হয় যে রবীন্দ্রনাথের সেই উদ্যোগের সঙ্গে আমাদের যে বর্তমান জীবনের যে প্রাসঙ্গিকতা, এটা পুরোপুরি একই জায়গাতেই আছে। টেকসই উন্নয়ন, স্থানীয় অর্থনীতি আর সমবায়ের কথা নতুন করে যখন উচ্চারিত হয়, বিস্ময় জাগে। রবীন্দ্রনাথ দেখে গিয়েছিলেন এক ভবিষ্যতের বাংলাদেশকে। তাই জন্মজয়ন্তীতে শুধু কবি হিসেবে নয়, একজন অর্থনৈতিক মুক্তিসন্ধানী প্রবাদ পুরুষ হিসেবে চিরঞ্জীব রবীন্দ্রনাথ ঠাকুর। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বেশ কয়েকজন। এর মধ্যে ব্রাজিলিয়ান রোজারিও মিকেল $30,000 এবং ওয়েলসের ক্রিস কোলম্যান কোচ হতে $26,000 চেয়েছেন। আজ বাফুফে ভবনে সাংবাদিকদের কথা জানিয়েছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। এদিকে যোগ্য কোচ নিয়োগে বাফুফেকে আর্থিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানান যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ ফুটবলের ডাগ আউটে বদলের হাওয়া। ক্যাবরেরার বিদায়ের পর শূন্য হওয়া আসনে বসতে আবেদন জমা পড়েছে রেকর্ড সংখ্যক প্রায় 300 কোচের সিভি। এর মধ্যে দফায় দফায় সংক্ষিপ্ত তালিকা করে সবশেষ 10-ই এসে ঠেকেছে বাফুফে। সংক্ষিপ্ত তালিকায় নাম আছে ব্রাজিলকে অলিম্পিকে স্বর্ণপদক জেতানো রোজারিও মিকেল, ওয়েলসের ক্রিস কোলম্যান সহ স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়ার নামি দামি সব কোচদের। সেরাদের থেকে সেরাকে খুঁজে বের করতে সময় নিচ্ছে বাফুফে। মানসম্মত কোচ মানেই বিশাল অঙ্কের বেতন। এর মধ্যে অনলাইন সাক্ষাৎকারে বেশ কয়েকজন কোচের সঙ্গে দর কষাকষি চলছে বাফুফের। সবশেষ ক্যাবরেরার পেছনে $13,000 খরচ করা বাফুফের সীমিত বাজেটে কি তা সম্ভব? কোচদের কিন্তু এখনো আমাদের সাক্ষাৎকার চলছে, তো 3 দিনের যে কথা হয়েছে মনে হয় আরও 2-1টা দিন লাগবে। রোজারিও মিশেল যে আছে, উনি $25,000 কি $30,000 চেয়েছেন। এদিকে হাই প্রোফাইল কোচ আনতে বাফুফের পাশে দাঁড়িয়েছে সরকার। সকালে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের দুয়ারে বাফুফে সভাপতি তাবিদ আওয়াল কড়া নাড়লে হতাশ করেননি তিনি। কোচের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। যে কোচকে সিলেক্ট করব, তাদের যে সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতা যদি এক্সিট করে তাহলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। তো হোপফুলি বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে আমাদের সার্বিক সীমাবদ্ধতা রক্ষা করে আমরা বেস্ট পসিবল যাকে ভালো মনে হয় আমরা সেই কোচকে আমরা আসলে সিলেক্ট করতে চাই। বৈঠকে বাফুফের কোচ ইস্যু ছাড়াও ফেডারেশনের চাওয়া স্বতন্ত্র মাঠের বিষয়ে প্রতিমন্ত্রীর সবুজ সংকেত পেয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। শরীফ রাউশন, এখন, ঢাকা। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাবার আগে জানাতে চাই, সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন।